হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। ওকে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। শুরু করা যাক। দেখো কি বলেছে শিল্প বিপ্লবের সহায়ক বৈজ্ঞানিক আবিষ্কারগুলি সম্পর্কে আলোচনা করো। ওকে, তো শিল্প বিপ্লবের সহায়ক বৈজ্ঞানিক আবিষ্কার সমূহ এখানে আমরা পয়েন্ট করে আমরা দেব, দিয়ে আমরা লিখবো। এই যে প্রশ্নগুলো দিয়েছি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। বলছে শিল্প বিপ্লবের সহায়ক বৈজ্ঞানিক আবিষ্কারগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথমে দেবে বস্ত্রশিল্পে আবিষ্কার। এই পয়েন্টে আমরা লিখবো জনকে 1733 খ্রিস্টাব্দে উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল নামে উন্নত মানের কাপড় বোনার যন্ত্র আবিষ্কার করেন। আচ্ছা, উন্নত সুতো কাটার যন্ত্র স্পিনিং জেনি আবিষ্কার করেন হচ্ছে হারগ্রিভস 1765 খ্রিস্টাব্দ। রিচার্ড আর্করাইট 1769 খ্রিস্টাব্দে ওয়াটার ফ্রেম এবং 1779 খ্রিস্টাব্দে ক্রম্পটন মিউল আবিষ্কার করেন। নেক্সট 1785 খ্রিস্টাব্দে পাওয়ার লুম আবিষ্কার করেন হচ্ছে কার্ট রাইট। অন্যান্য আবিষ্কারের মধ্যে আমরা লিখব লোহা গলা বা চুল্লি ব্লাস্ট ফার্নেল এর আবিষ্কারকর্তা ছিলেন হচ্ছে জন স্মিটন। তিনি এটি 1760 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট আবিষ্কার করেন বাষ্পীয় ইঞ্জিন। পাথর ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন হচ্ছে টেলফোর্ড ও ম্যাক অ্যাডাম 1811 খ্রিস্টাব্দে। 1814 খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কারকর্তা হচ্ছে জর্জ স্টিফেনসন। 1815 খ্রিস্টাব্দে হামফ্রে ডেভিড আবিষ্কার করেন হচ্ছে সেফটি ল্যাম্প। ব্যাস, দ্যাটস ইট। এগুলো দেবো তাহলেই হবে। নেক্সট প্রশ্ন, জার্মানিতে শিল্পায়নের বিসমার্কের ভূমিকা আলোচনা করো। উত্তর, জার্মানির শিল্পায়নে বিসমার্কের ভূমিকা পয়েন্ট করে লিখব। জার্মানির শিল্পায়নে জার্মান চ্যান্সেলর বিসমার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বুঝেছিলেন জার্মানিকে অভ্যন্তরীণ শক্তিতে বলীয়ান করতে হবে বা হতে হবে। তাই তিনি রক্ত ও লৌহ নীতি পরিবর্তে কয়লা ও লৌহ নীতির উপর জার্মান সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে তৎপর হয়েছিলেন। জার্মান শিল্প বিকাশে বিসমার্কের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি হল: বিসমার্ক জার্মানির সর্বত্র এক ধরনের মুদ্রা, ওজন এবং শুল্ক ব্যবহার চালু করেন। এর ফলে ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেন সুবিধাজনক হয়। জার্মান শিল্পকে রক্ষা করার জন্য তিনি শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করেন। তিনি কার্টেল ট্রাস্ট প্রভৃতি একচেটিয়া যৌথ সংগঠনের মাধ্যমে দেশে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানের বিকাশ ঘটায়। উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রসার ও শ্রমিক কল্যাণমূলক আইন প্রণয়ন করেন। শিল্পে মূলধন সরবরাহের জন্য ব্যাংক ব্যবস্থা পুনর্গঠন করেন। নেক্সট প্রশ্ন, ইউরোপের শিল্প বিপ্লবের পথে প্রধান প্রতিবন্ধকতাগুলি কি ছিল বা কি ছিল? উত্তর, ইউরোপের শিল্পায়নের পথে বাধাসমূহ পয়েন্ট করে লিখব। ইউরোপের শিল্পায়নের পথে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, যেমন সামন্ততন্ত্রের প্রভাব। এই পয়েন্টে আমরা লিখব ইংল্যান্ড ব্যতীত ইউরোপের অন্যান্য দেশগুলির সামন্ততান্ত্রিক ভাবধারা আচ্ছন্ন ছিল, ফলে সেই সব দেশে ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদনের থেকে কৃষিকাজকে অধিক গুরুত্ব প্রদান করা হতো। এই কারণে ইংল্যান্ড ছাড়া ইউরোপের বাকি দেশে দেরিতে শিল্পায়ন হয়েছিল। নেক্সট দেব রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। পয়েন্টে দেব ইউরোপের মধ্যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ঐক্য ছিল। ফ্রান্স, ইটালি, জার্মানি ইত্যাদি দেশগুলো নানান রাজনৈতিক বিশৃঙ্খলায় জর্জরিত থাকায় প্রথম দিকে শিল্পে মনোনিবেশ করতে পারেনি। উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই পয়েন্টে লিখব ইংল্যান্ড ছাড়া সেই সময় ইউরোপের বাকি দেশগুলির যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত ও অপ্রতুল। নেক্সট লিখব
ঔপনিবেশিক গুরুত্ব পয়েন্টে লিখব হচ্ছে ইউরোপের দেশগুলির মধ্যে একমাত্র ইংল্যান্ডই তার উপনিবেশকে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত দ্রব্য বিক্রির বাজারে পরিণত করতে পেরেছিল। অন্যান্য দেশে এ ব্যাপারে বেশ কিছুটা পিছিয়ে ছিল। নেক্সট হচ্ছে শ্রমিকের যোগান। এই পয়েন্টে লিখব ইংল্যান্ড তার জনসংখ্যার একটি বড় অংশকে শ্রমিক হিসাবে পেয়েছিল, যা শিল্প বিপ্লবকে বাস্তবায়িত করে। কিন্তু ফ্রান্স, রাশিয়া, জার্মানি ইত্যাদি দেশের জনসংখ্যা ইংল্যান্ডের তুলনায় কম থাকায় সেসব দেশে শিল্পের জন্য প্রয়োজনীয় শ্রমিকের অভাব ছিল। নেক্সট প্রশ্ন শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব পয়েন্টে লিখব আমরা এটা হচ্ছে প্রশ্ন। এখানে লিখব হচ্ছে শিল্প বিপ্লব ইউরোপের মহাদেশ তথা বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। রাজনৈতিক প্রভাবে লিখব শিল্প বিপ্লব রাজনৈতিক ক্ষেত্রে গভীর ও ব্যাপক প্রভাব ফেলেছিল। নেক্সট পয়েন্ট লিখব মালিক ও শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব। পয়েন্টে লিখব শিল্প বিপ্লবের ফলে সমাজে মালিক ও শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়। তার মানে শিল্প বিপ্লবের ফলে সমাজে মালিক ও শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়। এরা শোষক ও শোষিত শ্রেণী নামে পরিচিত হয়। এরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত হয় এবং নিজেদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করে। নেক্সট ট্রেড ইউনিয়ন আন্দোলনের সৃষ্টি। পয়েন্টে লিখব শ্রমিক শ্রেণী তাদের স্বার্থ রক্ষার জন্য সংঘবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন সংগঠন ও আন্দোলন শুরু করে। নেক্সট সমাজতন্ত্রবাদের উদ্ভব। পয়েন্টে আমরা লিখব মালিক ও শ্রমিকদের মধ্যে বিস্তর অর্থনৈতিক পার্থক্য ও মালিকদের শ্রমিক শোষণের ফলে সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদের উদ্ভব হয়। নেক্সট পয়েন্ট লিখব ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। পয়েন্টে লিখব ইউরোপের শিল্পোন্নত দেশগুলি শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত অতিরিক্ত পণ্যের বিক্রির বাজারে সন্ধান করতে থাকে। এর জন্য তারা এশিয়া, আফ্রিকা, আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তুলতে সচেষ্ট হয় এবং নিজেদের মধ্যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। নেক্সট আন্তর্জাতিকতাবাদের সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে, বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়, এর ফলে আন্তর্জাতিকতাবাদের উত্থান ঘটে। নেক্সট প্রশ্ন ঘেটো বলতে কি বোঝো? উত্তর লিখব ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী, অধ্যুষিত এলাকা, বস্তি এলাকা বা মহল্লা। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক ব্যবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বাস করত। অবস্থাপন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা মহল্লাবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটোগুলিকে পৃথক করার জন্য দেওয়াল তৈরি করা বা দরজা লাগানো হতো। নেক্সট লিখব শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ড, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের গ্রামাঞ্চলে কৃষিকাজ ও কুটির শিল্পে নিযুক্ত বহু মানুষ কলকারখানার কাজের আশায় গ্রাম ছেড়ে শহরে চলে আসতে থাকে। এই সব বহিরাগত মানুষদের অনেকে স্বল্প বেতনে শহরের কলকারখানায় কাজ করতে থাকে এবং ঘেটো অর্থাৎ শহরের প্রত্যন্ত অঞ্চলে বসবাস শুরু করে। শিল্প শ্রমিকরা বাধ্য হতো এই সব বস্তিতে বাস করতে। এই বস্তির পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। শ্রমিক জীবন ছিল নিরানন্দময়। ধীরে ধীরে শ্রমিক বস্তিগুলি নৈতিক অবক্ষয়ের পথে চলে যায়। নেক্সট প্রশ্ন কার্ল মার্ক এটা টিকা হিসেবে জানবো আমরা। কি লিখবো? কার্ল মার্ক হলেন জার্মানির একজন বিখ্যাত দার্শনিক। তাকে আধুনিক সমাজতন্ত্রবাদের জনক বলে অভিহিত করা হয়। তার মতবাদ মার্ক্সবাদ নামে অধিক পরিচিত। তার রচিত বিখ্যাত বই হল কমিউনিস্ট ম্যানিফেস্টো, দ্য ক্যাপিটাল প্রভৃতি। দাস ক্যাপিটাল গ্রন্থটি সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়।
নেক্সট আমরা লিখব পূর্বজীবন। এই পূর্বজীবনে লিখব কার্ল মার্কস 1818 খ্রিস্টাব্দে 5ই মে জার্মানির ট্রিয়র শহরে এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। মার্কস ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তার প্রিয় বিষয় ছিল আইন, ইতিহাস, দর্শন। ছাত্রজীবনে তিনি প্রখ্যাত দার্শনিক হেগেলের মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে সমাজতন্ত্রী ভাবধারার প্রতি আকৃষ্ট হন। 1841 খ্রিস্টাব্দে তিনি ইয়েনা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে ডক্টরেট উপাধি লাভ করেন। নেক্সট, মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস সহযোগিতা। এখানে লিখব কার্ল মার্কস রেইনিকো জাইটুঙ্গ নামে একটি উগ্রপন্থী সংবাদপত্রের সম্পাদনার কাজে যুক্ত হওয়ার জন্য স্বদেশ থেকে বিতাড়িত হয় এবং ফ্রান্সের প্যারিস শহরে আশ্রয় গ্রহণ করে। এখানেই তার ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব তৈরি হয়। পরে ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে তিনি বেলজিয়ামের ব্রাসেলস শহরে আশ্রয় গ্রহণ করেন। নেক্সট, কার্যাবলী। এই পয়েন্টে আমরা লিখব কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস 1847 খ্রিস্টাব্দে ব্রাসেলসে শ্রমজীবীদের নিয়ে কমিউনিস্ট লীগ নামে একটি সংগঠন গড়ে তোলেন। 1848 খ্রিস্টাব্দে তারা রচনা করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো। 1867 খ্রিস্টাব্দে রচনা করেন দাস ক্যাপিটাল। পরবর্তীকালে তিনি জার্মানিতে প্রত্যাবর্তন করে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। পুনরায় দেশ থেকে বিতাড়িত হয়ে তিনি ইংল্যান্ডে আশ্রয় নেন। 1883 খ্রিস্টাব্দে 14ই মার্চ মহান দার্শনিক কার্ল মার্কস পরলোক গমন করেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো কেন? উত্তর লিখব ভারত ছিল ব্রিটিশদের উপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। অষ্টাদশ শতকের শেষ দিক থেকে পরবর্তী 1.5 শতকে ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থ সম্পদকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে কাজে লাগাতে সচেষ্ট হয়। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করার কথা বলা হয়। আচ্ছা, ভারতের বাজারকে ব্রিটেনের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। আর 1914 খ্রিস্টাব্দে হিসাব অনুসারে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতির কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতের রেলপথ ও রেলগাড়ি নির্মাণের জন্য ব্যবহৃত লৌহ ইস্পাতের 17% ব্রিটেন থেকে আনা হতো। ভারতীয় উপনিবেশের শিল্প বাণিজ্যের অভিমুখ ব্রিটেনের স্বার্থে পরিচালিত হতো। অর্থাৎ সব দিক থেকে ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম লাভজনক উপনিবেশ। তাই ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে দামি রত্ন বলা হতো। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। একটু পরে আরও কিছু প্রশ্ন উত্তর দেব। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। টাটা।